নমস্কার, সায়েন্স ইনস্টিটিউশন থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ক্লাস 11-এর বায়োলজিতে যেটা সবচেয়ে বেশি নাম্বার থাকে সেটা হলো কোষচক্র এবং কোষ বিভাজন। যেহেতু 11-এ সেমিস্টার সিস্টেম হওয়ায় ফার্স্ট ইউনিট টেস্ট 35 নম্বরে এমসিকিউ থাকবে, সেই জন্য সবচেয়ে বেশি নাম্বার থাকে এই চ্যাপ্টারে থাকে 8 নাম্বার থেকে 10 নাম্বার। সুতরাং আমরা বেশি ডিটেলসে পড়াশুনো না করে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আন্ডারলাইন করেছি। তোমরা খেয়াল করে দেখবে, এগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই। ফার্স্টে আছে কোষচক্র ও কোষের বিভাজন। এটা ক্লাস 10-এও ছিল, ক্লাস 9-এও ছিল। তোমরা এই সম্পর্কে অনেকেই জানো, তাও একবার দেখে নাও। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য থাকলেও এটি প্রোক্যারিওটিক বিজ্ঞানী রিম্যাক 1841 থেকে 1855 অ্যামাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করে এবং বিজ্ঞানী ফ্লেমিংয়ের নামটা দেয়, এর বিশদ বর্ণনা দেন। বিজ্ঞানী ফ্লেমিংয়ের নামকরণটা দেখা যায় এই পেজ থেকে। আমাদের শুধু এই বিজ্ঞানী ফ্লেমিংয়ের নামটা বললেই হবে। এবার আসি আমরা সংজ্ঞায় দেখা যাক কি বলছে। যে পদ্ধতিতে কোষীয় উপাদানের দ্বিত্বকরণ ও পৃথককরণের মাধ্যমে মাতৃকোষ থেকে 2 বা 2-এর বেশি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। সুতরাং কোষ বিভাজন বলতে কি বোঝায়? কোষ বিভাজন বলতে কি বলছে? যে পদ্ধতিতে কোনো কোষীয় উপাদান ও পৃথককরণের মাধ্যমে, মানে কি পৃথককরণ বলতে বোঝাচ্ছে যে তুমি আলাদা করতে পারছো। এবং আমাদের যে মাতৃকোষ থাকে, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দুটি কোষ, সেইখানে মাতৃকোষ আমাদের 2n প্রকৃতি থেকে 2 বা 2-এর বেশি অপত্য কোষের সৃষ্টি করে, সেটাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। সংজ্ঞাটা জাস্ট রিডিং দেবে, এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট রিডিং। এবার আসি আমরা ক্রোমোজোম সম্পর্কে। এই নামটা দেখে রাখবে, ওয়ার্ল্ড এয়ার, এটা অতটা দেওয়ার মতন না। ক্রোমোজোমের সংজ্ঞাটা আমরা পড়বো। ক্রোমোজোম মাস্ট, কোষ বিভাজনে ক্রোমোজোমটা দেখতে গেলে মাস্ট। ক্রোমোজোম ছাড়া কোষ বিভাজনে হয় না। কোষের নিউক্লিয়াস কি বলছে ভালো করে শোনো কথাগুলো। কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালক থেকে সৃষ্ট। কি বলছে তাহলে? নিউক্লিয়াস মধ্যস্থ, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, আমাদের শরীরে যে কোষ বর্তমান তার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালক এক প্রকার থাকে, সেই নিউক্লিয় জালক থেকে সৃষ্টি নিউক্লিক অ্যাসিড প্লাস নিউক্লিয় প্রোটিন ও ধাতব আয়ন দ্বারা গঠিত, সব প্রজননশীলে সক্ষম এবং সম আকৃতি মানে সমান আকৃতির হবে ও শারীরবৃত্তীয় গুণসম্পন্ন মানে শারীরিক গুণসম্পন্ন হবে। যে অংশ বংশগত বৈশিষ্ট্য বলি এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করে মানে কি একটা জনু সেই জনু থেকে পরবর্তী জনুতে বহন করছে এবং প্রজাতির পরিবার প্রকরণ ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও কি বলছে। শারীরবৃত্তীয় গুণসম্পন্ন বংশগত বৈশিষ্ট্যটা দেখতে হবে। বৈশিষ্ট্যকে বহন করছে, বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে এবং কি করছে? এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করছে। প্রজাতির পরিব্যক্তি প্রকরণ, প্রজাতির যে পরিব্যক্তি আমরা লক্ষ্য করি, প্রকরণও লক্ষ্য করি। বিবর্তনের মাধ্যমে আমরা দেখি, সেটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো ক্রোমোজোমের সংজ্ঞা। এবার কি হচ্ছে? ক্রোমোজোমের সংখ্যার কথা বলবো। আগেরটা গেল ক্রোমোজোমের সংজ্ঞা, এবার আমরা কি দেখবো? সংখ্যা কি থাকে আমি যেটা আগেই আলোচনা করে দিলাম। একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা সবসময় ধ্রুবক থাকে, সবসময় নির্দিষ্ট সংখ্যা সবসময় ধ্রুবক থাকে। নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে। জনন কোষ বা গ্যামেটে শুক্রাণু বা ডিম্বাণু ক্রোমোজোমে একক সংখ্যক সেটে থাকে, মানে শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক
ক্রোমোজোমে সেটা একক সংখ্যক সেটে থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড সেটে থাকে। আমি যেটা বলেই দিলাম আগে, হ্যাপ্লয়েড সেট মানে এন প্রকৃতির। আবার দেহকোষে ক্রোমোজোমে দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে। দেহকোষ মানে মানব দেহ বা যে কোনো প্রাণী দেহ বলতে পারো, প্রাণীর দেহকোষে ক্রোমোজোমে দুটি হ্যাপ্লয়েড সেটে বর্তমান, অর্থাৎ ডিপ্লয়েড সেট। এই যে যখনই দুটি হ্যাপ্লয়েড সেট হবে তখনই সেটা কি হয়ে যাবে, ডিপ্লয়েড সেট হয়ে যাবে। ঠিক আছে, ডিপ্লয়েড সেট বলতে 2n। এইটা ভেরি ভেরি মাস্ট, শস্যর এইটা দেয় তুলে, শস্য নিউক্লিয়াসে এটা ভেরি ভেরি মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম ডিপ্লয়েড সেটে মানে 3টে সেটে বর্তমান। যেমন আমাদের শরীরে বা মানব শরীরে বা প্রাণী দেহে যেমন ডিপ্লয়েড সেটে অবস্থান করে, ডিপ্লয়েড মানে দুটি, মানে 2n প্রকৃতির। ঠিক আছে, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম কি করে, ট্রিপ্লয়েড সেটে অবস্থান করে, মানে 3n প্রকৃতির হয়। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? এটা দেখতেই পাচ্ছ 3টে স্টার দেয়া, মানে ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সবাই নোট করে নেবে। এবার আমরা কি বলবো, জিনোম সম্পর্কে বলবো। জিনোম কি, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের জিনের সমষ্টিকে জিনোম বলে। কি বলছে এখানে সংজ্ঞাটা, হ্যাপ্লয়েড সেট যেটা এন বা শুক্রাণু বা ডিম্বাণুতে যেটা থাকে সেটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে, ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে তার যে একত্রিত বা সমষ্টি তাকে জিনোম বলে। সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম, এটা একটু দেখে রাখবে, সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে, উদ্ভিদে মিউকর হিমালিস 2n মানে 2টো থাকে। আর প্রাণীতে আফ্রিকার পিঁপড়ে, অবশ্যই বিজ্ঞানসম্মত নামটা দেখবে, মায়ারমেসিয়া পলিওসুলা একটি থাকে, একটি অথবা দুটি, এটা দেখাচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম নিচে থাকে ওফিওক্লোসাম রেটিকিউলাটাম নামক ফার্নে থাকে বেশি সংখ্যক ক্রোমোজোম। কটা থাকে, 2n-এ প্রায় 1260টা, 2n-এ 1260টা থাকে। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে আমরা বেশি সংখ্যক ক্রোমোজোম কার ক্ষেত্রে দেখতে পারি, অলকান্থা নামক আদ্য প্রাণীতে আমরা দেখতে পারি 2n 1600টা। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় দেয়। এবার আমরা এটা গেল, এবার আমরা এখন যেহেতু এখন লাগবে না, এখন এমসিকিউ অনেকগুলো স্কিপ করতে হবে, কিছু করার নেই। এখন আমরা কোথায় বলবো, ক্রোমোজোমের প্রকৃতি নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ক্রোমোজোমের যে বৈশিষ্ট্য, ক্রোমোজোমের বা প্রকৃতি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। জনন কোষের ক্রোমোজোমের হ্যাপ্লয়েড প্রকৃতি মানে হ্যাপ্লয়েড এন প্রকৃতির বলছে। জনন কোষ অর্থাৎ জনন কোষে ক্রোমোজোম যেটা থাকে হ্যাপ্লয়েড, ওটা এন প্রকৃতির। দেহকোষে ভ্রূণাণু নির্মিত নিউক্লিয়াসে ক্রোমোজোমের ডিপ্লয়েড 2n প্রকৃতির থাকে। যে দেহকোষ, আমাদের যে দেহকোষ, মানব দেহের দেহকোষ, সেটা কি বলছে, নির্মিত নিউক্লিয়াস এর ক্রোমোজোমের ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। গুপ্তবীজী উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের ট্রিপ্লয়েড, কি কেবলই বলে দিলাম, শস্যের ক্ষেত্রে কি হবে, ওটা ট্রিপ্লয়েড হয়ে যায়। গুপ্তবীজী উদ্ভিদের শস্য, যেমন শস্যর ক্ষেত্রে ট্রিপ্লয়েড হয়ে যায়। প্রকৃতি 3n প্রকৃতিটা। অ্যাসকারিস মেগালোসেফালাস ইউনিভ্যালেন্স এর ক্রোমোজোম সংখ্যা 2n মানে 2টো। অলাকান্থা নামক আত্মপ্রাণীর ক্রোমোজোম সংখ্যা 2n মানে 1600টা, যেটা আগেই আলোচনা করলাম এখানে। এবার কি বলছে, ক্রোমোজোমের কাজ থেকে এখন তো আমাদের কাজ দেওয়ার মতন এখন প্রশ্ন হয় না, এখন আমাদের এর কাজের ভেতর থেকে প্রশ্ন তুলে দেবে। ঠিক আছে, এখন কি হবে, ক্রোমোজোমে অবস্থিত জিন এক কোষ থেকে অপর কোষে জিন গঠিত বার্তা বহন করে। ক্রোমোজোমে অবস্থিত জিন এক কোষ থেকে অপর কোষে জিন গঠিত বার্তা বহন করে। ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে। কি বলছে, এটা 10-এও ছিল, 10-এ ছিল, 9-এ ছিল। এগুলো আমাদের বৈশিষ্ট্যটা কি দেখতে হবে, ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে। ক্রোমোজোম কি করে, ক্রোমোজোম আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেহকোষে, সেটা কি করে, বংশগত বৈশিষ্ট্যকে কি করে, ধারক বা বাহক হিসাবে কাজ করে। ক্রোমোজোম স্থিত জিন জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম স্থিত যে জিন হয়, ক্রোমোজোম স্থিত যে জিন হয় জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অংশ নিউক্লিয় বস্তু উৎপাদন করে। ক্রোমোজোমে যে হেটারোক্রোমাটিন বলে থাকে অংশ নিউক্লিয় বস্তু উৎপাদন করে। ক্রোমোজোমে স্থিত আরএনএ সাইটোপ্লাজমে জিন গঠিত বার্তা বহন করে। কোষের সংশ্লেষ ক্ষমতার
ক্রোমোজোম নিবিড় সম্পর্ক আছে। এবার কি করতে হবে, ক্রোমোজোমের গুরুত্বটা কি করতে হবে, ক্রোমোজোমের গুরুত্বটা জাস্ট দেখে রাখতে হবে, আর কিচ্ছু না, জাস্ট দেখবা, পড়া, এটা জাস্ট রিডিং দেবা। ইউক্যারিওটিক ক্রোমোজোম, এবার আমরা কিসে যাবো, ইউক্যারিওটিক ক্রোমোজোমে দুটি হয়, আমরা ইউক্যারিওটিকটা বললাম। এবার ক্রোমোজোমের প্রকারভেদটা দেখব। ক্রোমোজোম কি কয়টা, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে। তাহলে কি বলছে, একটা দেহের গঠনের জন্য ও একটা লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু প্রকারের হয়, এক হলো অটোজোম, দুই হলো অ্যালোজোম। ভালো করে বুঝবা, অটোজোম, অ্যালোজোম। অটোজোম কাকে বলে, যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে, কি বলছে, যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের দেহকোষে যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য বহন করে তাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম বলে। কি বলছে এখানে, যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের দেহকোষে যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বৈশিষ্ট্য বহন করে তাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম বলে। মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম থাকে, মানে 22 জোড়া অটোজোম থাকে, আর দুটি কি থাকে, সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই যে পরেরটাই আসবে, অ্যালোজোম বা হেটারো ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, সংজ্ঞা কি বলছে, অটোজোমের সংজ্ঞা কি বলছে, যেসব ক্রোমোজোম কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী দেহকোষে সমসংখ্যায় উপস্থিত থাকে এবং প্রধানত জীবের দৈহিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে তাদের অটোজোম বলে। কি বলছে, অটোজোম কাকে বলে, যেসব ক্রোমোজোমের কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী দেহকোষে সমসংখ্যায় উপস্থিত থাকে তাদের প্রধানত জীবের দৈহিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে। প্রধানত জীবের দৈহিক বৈশিষ্ট্যগুলি, বুঝতে হবে ব্যাপারটা কি বলছে, প্রধানত জীবের দৈহিক বৈশিষ্ট্যগুলি মানে দৈহিক মানে কি, দেহের বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে। তার মানে অটোজোমের দ্বারা আমাদের দেহের বৈশিষ্ট্য নির্ধারণ হয়, নিয়ন্ত্রণ করে, তাদের অটোজোম বলে। এবার আসছে আমরা কিসে, অ্যালোজোম। তাহলে অটোজোম বাদে যৌন জননকারী প্রাণীর স্ত্রী ও পুরুষের যে ক্রোমোজোম আলাদাভাবে থাকে তাদের যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলে। মানুষের ক্ষেত্রে পুরুষের, আমরা সবাই জানি মানুষের ক্ষেত্রে পুরুষদের কি থাকে, XY ক্রোমোজোম, আর স্ত্রীদের ক্ষেত্রে XX ক্রোমোজোম, এই প্রকার। ঠিক আছে, সংজ্ঞা, যেসব ক্রোমোজোমে কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী দেহকোষে ভিন্ন সংখ্যায় উপস্থিত থাকে এবং জীবের লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এই অ্যালোজোম কি করে, জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। ঠিক আছে, মুখ্য ভূমিকা পালন করে, তাদের অ্যালোজোম বলে। আচ্ছা, এই পার্টটা গেল। এবার আমরা এটাই স্কিপ করবো, এইটাই কিছু নেই, এটাই তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই, এটা স্কিপ করলাম। এবার এইটাই আসবো আমরা। এখানে কি বলছে, কোষ চক্র, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 9এও কোষ চক্র ইম্পর্টেন্ট ছিল, 10-এ তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। এবার কোষ চক্র আমরা কিসে দেখব, 11-এ। কোষ চক্র কি বলছে, একটি কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজন শুরুর আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন ও ঘটনাবলী পরিলক্ষিত হয় তাকে কোষ চক্র বলে। একটি কোষ বিভাজনের পর থেকে, কি বলছে, একটি কোষ তার বিভাজন শুরু হয়, বিভাজনের পর থেকে পরবর্তী কোষ যতক্ষণ না বিভাজন হচ্ছে শুরুর আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে কোষের মধ্যে যে পরিবর্তন ঘটে সেগুলো লক্ষ্য করা যায়, ঘটনাবলী পরিলক্ষিত হয়, তাকে কোষ চক্র বলে। কোষ চক্র বা সেল সাইকেল। ঠিক আছে, কোষ চক্রের সময়কালটা ভেরি ইম্পর্টেন্ট। কোষ চক্রের সময়কাল কি বলছে, কোষ চক্রের সময়কালকে যৌনকালও বলে। মানবদেহের কোষ চক্রের সময়কাল 24 ঘন্টা, ইস্টের কোষে এই সময়কাল 90 মিনিট, বিভিন্ন তো ভাগ দেয়া থাকে। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে কোষ চক্রের সময়কাল 20 থেকে 30 মিনিট। বিজ্ঞানী, এইটা একটু দেখে নেবে, বিজ্ঞানীর নামটা সবসময় দেখবে, বিজ্ঞানীর নামটা ফলো করবে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষ চক্রের বিশদ বিবরণ দেয়। মানুষ, এইটা একটু দেখে নেবে, এইটা। এবার আমরা এটা যাব না, এবার নিচের ছকে কোষ চক্রটা, এই যে আমরা সেই চক্রটা ফিরে পেয়ে গেছি, পুনরায় আবার সেইটা আসছে, দেখছো, পুনরায় সেইটা আসছে। কোষ চক্র কি করছে, ইন্টারফেজ দশা, মায়োটিক ফেজ। একটা কোষ বিভাজিত হয় না, কিন্তু বিভাজনের পূর্ব প্রস্তুতি নেয়। ঠিক আছে, আর একটা কি, মায়োটিক ফেজ, এম ফেজ, বিভাজন দশা অর্থাৎ মাতৃকোষ অপত্য কোষে পরিণত হয়। আর এইটাকে আবার 3 ভাগে ভাগ করছি আমরা, G1 দশা,
এস দশা G2 দশা। আরটা কি হচ্ছে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজিত হয়, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজিত হয়। ক্যারিওকাইনেসিস আমরা কি দেখছি, নিউক্লিয়াস বিভাজিত হয়, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজিত হয়। ক্যারিওকাইনেসিস চারটে আমরা ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই ভাগগুলো আবার পরেও আছে, এটা ভাগটা পরে পড়বো, জাস্ট ছকটা একটু দেখে নেবে, এখান থেকে প্রশ্ন থাকে। এইবার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ছবিটা, এটা সেল, এই যে G1 দশায়, এটা একটু দেখে নেবে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9-এ ছিল, 10-এ ছিল, 11-এও সেটা আছে। আচ্ছা কি লিখবো আমরা, ইন্টারফেসের বিভিন্ন দশা, আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। G1 দশা, গ্যাপ 1 দশা এবং প্রথম বৃদ্ধি দশা। আচ্ছা তার আগে সবচেয়ে ইনফরমেশন এগুলো একটু লিখে নেবে। G1 দশায় সেন্ট্রোজোমের মেরুর দিকে চলন শুরু হয়, প্রশ্নগুলো নোট করে নেবে, এখান থেকে প্রশ্ন দেবেই, পাবেই, 100% গ্যারান্টি সহকারে বলছি, এখান থেকে প্রশ্ন পাবেই। G1 দশায় সেন্ট্রোজোমের মেরুর দিকে চলন শুরু হয়। G1-এ ক্রোমোটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয়, এগুলো লিখে নেবে অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, এগুলো একটু জাস্ট লিখে নেবে। আচ্ছা এখান থেকে আমরা এই পয়েন্টগুলো, এখানে কি বলছে, সংক্ষিপ্ত G1 দশার বিভাজন ঘটায়, আমরা বেশি পড়বো না। G1 দশার 3টি পছন্দ থাকে, এটা কি বলছে, যথা এটা এ কোষচক্র চালু রেখে এস দশায় প্রবেশ করা, বি হলো কোষচক্রকে বন্ধ রেখে G0 দশায় প্রবেশ করা ও কোষের বিভক্তি, মানে কি বলছে, এ কি বলছে, কোষচক্রকে চালু রাখা, মানে কোষচক্র চলবে, এস দশায় প্রবেশ করা, কোষচক্রকে চলতে মানে চলা শুরু করে এস দশায় সেটা প্রবেশ করবে, এস দশায় প্রবেশ করা মানে এস দশায় প্রবেশ করতে হবে। তখন কি হচ্ছে, কোষচক্রকে বন্ধ রেখে G0 দশায় প্রবেশ করা, কোষচক্র বন্ধ হয়ে যে G0 দশায় প্রবেশ করে ও কোষের বিভেদীকরণ ঘটায়, মানে কি বলছে, কোষকে বিভাজিত করে, মানে ভেদ করে দেয়, ঘটানো। এবং কি বলছে, এটাই G1 দশায় বন্দি থেকে G0 দশায় প্রবেশ করা, তারপর পুনরায় কোষচক্র প্রবেশ করা, কোষের পছন্দ নির্ধারিত হয়, নির্ধারক বিন্দু চেক পয়েন্ট, এই চেক পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দশায় ডিএনএ সংশ্লেষিত হয় না, কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক আরএনএ অণুর সংশ্লেষ ঘটে। আচ্ছা 3, এইখান থেকে G1 আর বৃদ্ধি দশা যেগুলো বলেছে, এখান থেকে 3 আর 4টা দাগাবে। আবার আমরা আসবো কি, এস দশা। আচ্ছা এস দশায় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএর অণুর সংশ্লেষ ঘটে বা প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় বলে এ দশাকে সংশ্লেষ দশা বলে বা এস দশা বলে, ঠিক আছে, এস দশা বা সংশ্লেষ দশা। আচ্ছা একটা দাগাবে। 3, হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এবং হিস্টোন ও নবনির্মিত ডিএনএ সমন্বয়ে ক্রোমাটিন তন্তু গঠিত হয়। হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, হিস্টোন যে প্রোটিন থাকে, দেহে প্রোটিন লিপিড ফ্যাট দিয়ে তো তৈরি হয়, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ফ্যাট এগুলো দিয়ে তো তৈরি হয়, সেই প্রোটিনের কথা বলছি। হিস্টোন প্রোটিন সংশ্লিষ্ট হয় এবং হিস্টোন ও নবনির্মিত ডিএনএ সমন্বয়ে ক্রোমাটিন তন্তু গঠিত হয়। এস দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, যারা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। আচ্ছা এটা দেখলে এবার আমরা কোথায় যাব, এটা লিখে নেবে। G2 দশায় সেন্ট্রোজোমের চলন শেষ হয়, এটিপি প্রোটিন তৈরি হয়, শেষ, এগুলো লিখে নেবে, ইনফরমেশনগুলো খুবই জরুরি। G2 দশা বা গ্যাপ 2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা, এটার থেকে আমরা এগুলো পড়ব। বিভিন্ন প্রকার আরএনএ অণুর টিআরএনএ, আরআরএনএ ও এমআরএনএ সংশ্লেষ ঘটে। বিভিন্ন প্রকার আরএনএ কি বলছে, টিআরএনএ, এটা আরএনএ গুলোর নাম জেনে রাখবো অবশ্যই, টিআরএনএ, এমআরএনএ আর আরআরএনএ সংশ্লেষ ঘটে। বেমতন্তু গঠনকারী, আমাদের যে বেমতন্তু গঠন করে প্রোটিনের সংশ্লেষ, বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তনের আরো বৃদ্ধি ঘটে। আর এরপরে আসি আমরা G0 দশা বা বন্ধা দশা বলা হয়, G0 দশা বা গ্যাপ 0 দশা বা বন্ধা দশাকে বন্ধা কেন বলা হচ্ছে, দেখো ইন্টারফেস দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পূর্ণ না হলে কোষটি সুপ্ত বা অবিভাজন দশায় থেকে যায়, এ দশাকে G0 দশা বলে। কোষের জিনগত সক্রিয়তার ফলে
যদি বিভাজন সংক্রান্ত বিপাক ক্রিয়া পুনরায় চালু করতে পারে তাহলে কি হয়, কোষ জিজির দশা থেকে আবার জীবন দশায় প্রবেশ করে, অর্থাৎ ইন্টারফেস দশা সম্পূর্ণ করে আবার বিভাজিত হয়। সেই জন্য একে বন্ধ দশা বলে। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, ওই যে বলছে সুপ্ত বা অবিভাজন দশায় থেকে দেখা যায়। উদ্ভিদের স্থায়ী কলার কোষ, পরিণত প্রাণী দেহকোষ জিজির দশায় থাকে। আচ্ছা, দেখতে পেয়েছো তো? এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, ক্যান্সার কোষ অনন্তকাল ধরে বিভাজনে অক্ষম বলেই এদের জিজির দশা থাকে। কি বলছে তাহলে? এটা নোট করো। ক্যান্সার কোষ, ক্যান্সারের যে আমাদের মানবদেহে যে ক্যান্সার হয়, সে ক্যান্সারের কি হয়, ক্যান্সার হলে পরে আমাদের অনন্তকাল মানে অনেক সময় ধরেই বিভাজনে অক্ষম হয়। ঠিক আছে, বিভাজনে অক্ষম হয়ে জিজির দশা থাকে না। উদ্ভিদের প্যারেনকাইমা কোষ, ফাইব্রোব্লাস্ট কোষগুলি বিভাজনে অক্ষম বলে এদের জিজির দশা অনুপস্থিত। লোহিত রক্তকণিকা, স্নায়ু কোষ বা নিউরন কখনোই বিভাজিত হয় না। এই ধরনের কোষ সৃষ্টি হওয়ার পর থেকে আজীবনকাল জিজির দশা থেকে যায় বলে এদের বিভাজন ক্ষমতা থাকে না। আমার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি কথাটা বলতে পারছি না। হ্যাঁ, খুব আস্তে আস্তে বলছি। অসুবিধা হলে বলবে কমেন্টে, অবশ্যই আবার বুঝিয়ে দেব। আবার এখন আসবো আমরা কি, এম ফেজ বা মাইটোটিক ফেজে। ক্যারিওকাইনেসিস বলছে, ক্যারিওকাইনেসিস এই পর্যায়ে সিস্টার ক্রোমাটিডের দুই মেরুতে এসে দুটি অপত্য ক্রোমোজোম গঠন করে। এগুলো কি বলছে, এগুলো জাস্ট রিডিং করবে, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। প্রতিটি নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যার সমান হয়। ক্যারিওকাইনেসিস দশাটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশা বিভক্ত। এইটা পড়ছে, এটা আমরা পড়বো, এটা না পড়লে হবে না। এইটুকু পড়তে হবে। কি বলছে এখানে, ক্যারিওকাইনেসিস দশাটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশায় বিভক্ত। টেলোফেজ দশায় বিভক্ত। সাইটোকাইনেসিস মেন আমাদের শরীরে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস আমরা আগেই দেখলাম, সেই ছকে দেখালাম। এই পর্যায়ে কোষের দুই মেরুতে উপস্থিত দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পরে কোষের নিরক্ষীয় তলে কোষপাত বা খাস সৃষ্টি হয়। প্রাণীকোষকে খাস সৃষ্টি হতে বলে ক্লিভেজ পদ্ধতি, এটা লিখে নেবে অবশ্যই। প্রাণীকোষের যে খাস সৃষ্টি তাকে ক্লিভেজ বলে। এই খাস সৃষ্টির যে পদ্ধতি তাকে ক্লিভেজ পদ্ধতি বলে। হওয়ার ফলে মাতৃকোষ দুটি অপত্য কোষ, এই ক্লিভেজ পদ্ধতির ফলে মাতৃকোষ দুটি আলাদা হয়ে যায়। তারপরে আমরা সেই চলে আসবো এই চিত্রটায়, জীবন চেক পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোষ চক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা বিশাল গুরুত্বপূর্ণ, আজীবন গুরুত্বপূর্ণ থাকবে, আজীবন। তাই বলে মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট পড়ে রাখবে। এখান থেকে প্রশ্ন দেয়, হ্যাঁ, তুমি দিলে যাতে অ্যাটেন্ড করে আসতে পারো। এ তো এমসিকিউ, তুমি দিলে যাতে অ্যাটেন্ড করে আসতে পারো। হ্যাঁ, এবার আমরা কিসে আসবো, G1S চেক পয়েন্ট। আমরা এখন কি, যদি কোষ বিভাজনে উপযুক্ত আয়তন ধারণ না করে কোষের ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে কোষ চক্র এই চেক পয়েন্ট এসে বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোষটি জীবন দশা এস দশায় প্রবেশ করতে পারে। যেটা আগেরটাই বললাম আমরা, জিজির দশা কি হয়, বন্ধ থাকে, বন্ধা দশা, তাই নামকরণ। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জীবন দশা এস দশায় প্রবেশ করতে পারে না, সুতরাং চেক পয়েন্ট হয় না। এবার কি বলবো, G2/M চেক পয়েন্ট। এই যে কতগুলি চেক পয়েন্ট বলে দিয়েছে, এগুলো দেখে নেবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, এগুলো বেশি এর মধ্যে দিয়ে ইম্পর্টেন্ট কিছু নেই। দেখো, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি ভালো করে। এবার আমরা আসবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। কি বলছে, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয়াস ও নিউক্লিয়পত্তর অবলুপ্তি না ঘটিয়ে এবং ক্রোমোজোম ও বেমযন্ত্র গঠন না করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে সরাসরি বিভাজিত করে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। আচ্ছা, কি বলছে তাহলে ভালো করে বুঝবে। যে সরলতম প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনিত্রী কোষ, যে কোনো জনিত্রী কোষ নিউক্লিয়াস ও নিউক্লিয়পত্তর অবলুপ্তি না, নিউক্লিওলাস ও নিউক্লিয়পত্তর অবলুপ্তি ঘটবে না, মানে অবলুপ্তি মানে কি, লুপ্ত হবে না ঘটে, এবং ক্রোমোজোম ও বেমযন্ত্র গঠন না করে, ক্রোমোজোম গঠন করবে না, বেমযন্ত্র গঠন করবে না। এটাই কি হচ্ছে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে সরাসরি বিভাজিত করছে। নিউক্লিয়াস আমাদের এগুলো না হয়ে সরাসরি কি হচ্ছে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত করে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে।
তাকে অ্যামাইটোসিস বলে। স্থানে অবশ্যই স্থান দেখবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবকে দেখা যায়। পদ্ধতিটা একটু দেখে নেবে, রিডিং করবে। এটা রিডিং করে লাস্টের লাইনটা কি বলছে, লাস্টের লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্টের লাইনটা কি বলছে দেখো ভালো করে কি বলছে। সাইটোপ্লাজম দুটো অপত্য কোষ গঠন করছে। আচ্ছা, এই প্রকার কোষ বিভাজনে স্পিন্ডল ক্রোমোজোমে গঠন হয় না, নিউক্লিয় বিভাজন কোনো দশা অতিক্রম করতে হয় না বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বলছে। আচ্ছা, প্রত্যক্ষ কোষ বিভাজন একে বলা হয় কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ঠিক আছে, তার সময় অ্যামাইটোসিসের তাৎপর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই চারটেই পড়ব। এই প্রকার কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদের বংশবিস্তার। নিম্ন শ্রেণী বলতে কি, নিম্ন শ্রেণী বলতে ব্যাকটেরিয়া, বিভিন্ন অ্যামিবা, বিভিন্ন এককোষী ছত্রাক, এককোষী জাতীয় ছত্রাক, আদ্যপ্রাণী, এদের কি হয়, নিম্ন শ্রেণীর জীবদের বংশবিস্তার ঘটে। কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতি প্রয়োজন হয়। এদের কোষ বিভাজনে বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। কোষ বিভাজন স্বল্প সময় সম্পন্ন হয়। এটা খুব অল্প সময় কোষ বিভাজন হয়ে যায়। নিউক্লিয়াস বিভাজনের জন্য বিভিন্ন দশা অতিক্রম করতে, এই যে আমরা যে বললাম বিভিন্ন এম দশা, আর দশা, এস দশা, এগুলো করতে হয় না। ঠিক আছে, আমরা এইটা আবার পরের দিন আলোচনা করব। হ্যাঁ, এইটা আমরা পরের দিন আলোচনা করব। আজকে এইটুকুই থাক। হ্যাঁ, এইটুকুই ভালো করে পড়ো। কমেন্টে জানাবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো এই টপিকটা। অবশ্যই সায়েন্স ইনস্টিটিউশনে সমস্ত রকম সাবজেক্টই পড়ে। সায়েন্স গ্রুপ পড়ানো হয়, নিচু ক্লাসদের সায়েন্স গ্রুপ পড়ানো হয়, আর 11-12 বায়োলজি পড়ানো হয়, 9-10 জীবন লাইফ সায়েন্স পড়ানো হয়। অবশ্যই যোগাযোগ করবে, আমি নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ পড়ো। আমাদের এটা হাবড়ায় খোলা হয়েছে, হাবড়া হিজল পুকুরে। অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এইটুকু রাখলাম। আমি মিথিলেশ রায়চৌধুরী। যদি কেউ পড়তে চান তাহলে অবশ্যই ফোন করবেন। কমেন্টে যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, যদি খারাপ হয় তাও জানাবেন, কারণ ভালো খারাপ না মিলে তো কিছু হয় না। অবশ্যই ভালো খারাপ তো করতেই হবে না। যার ভালো আছে তার খারাপও আছে, সব কিছুই বিচার করে চলতে হয়। সমাজ তো সব কিছুই বিচার করে চলতে হয়। ঠিক আছে, ওকে, টাটা, গুড বাই, গুড নাইট। আমরা আসলাম আবার কালকে এই সময় ক্লাস হবে।